আমেরিকা যে জিনিসটা করেছে ইউক্রেনকে এই যুদ্ধে ঠেলে দিয়ে যখনই ইউক্রেনের অবস্থানটা দুর্বল হয়েছে, আমেরিকা সেখান থেকে সরে এসছে। নেটোতে যুক্ত হবে কি হবে না, এই ডিসিশনটা ইউক্রেন নিজেই নেবে। পুতিন আছি বলেই কেটে পড়েন। এখন যদি ২৮ থেকে ১৯ হয়, পুতিন যদি আবার কেটে পড়ার উপক্রম হয়, তাহলে পুতিন যত দূরে সরবেন, শান্তির আশাটাও কি ততটা দূরে সরে যাবে? রাশিয়াও আপনার একদম মানে এই যুদ্ধটা চলতে থাকুক সেটা চায় না। কিন্তু তারা এমন একটা জায়গায় তারা এটাকে শেষ করতে চায় যাতে তাদের বিজয়টা অবশ্যম্ভাবী থাকে। এবং সেটা কিন্তু যেকোনো চুক্তিতেই তাদের পক্ষেই যাবে। এটা এই ২৮ শর্তেরই হোক বা ১৯ শর্তেরই হোক। ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়টি খুব দ্রুত আলোচনায় আসছে এবং আলাদা করে আমেরিকা দুই পক্ষের সঙ্গে অর্থাৎ জেনেভায় কথা বলেছে তারা ইউক্রেনের সঙ্গে, অন্যদিকে আবুধাবিতে তারা কথা বলেছে রাশিয়ার সঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ২৮ দফা একটি প্রস্তাবনা তৈরি করেছেন এবং এটির পর ইউরোপীয় মিত্ররা ও ইউক্রেনের প্রতিক্রিয়ার কারণে সেই ২৮ দফাকে সংশোধন করে ১৯ দফায় নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রশ্ন আসছে, যাদের জন্য এটি করা হয়েছে, অর্থাৎ এটি তো করা হয়েছে মূলত রাশিয়া এবং ইউক্রেনের জন্য। ইউক্রেনের হাতে তেমন কোনো অস্ত্র নেই যে তারা এটি নিয়ে দর কষাকষি করবে, কিংবা করলেও সেটিকে গুরুত্ব দিতে হবে। কিন্তু রাশিয়ার একটি শক্ত অবস্থান আছে এবং রাশিয়ার এখন যে পর্যবেক্ষণটি উঠে আসছে সেটি হলো ২৮ দফা হলে আমি আছি, ১৯ দফা হলে নাই। এমন একটি বিষয় পুতিনের কিংবা তার কাছাকাছি যারা আছেন তারা এমন আভাস দিতে যাচ্ছেন। কারণ ২৮ দফায় অনেকটা কেউ কেউ বলছিলেন যে এটি মনে হয় রাশিয়াই লিখে দিয়েছে, এমনভাবে তাদের স্বার্থগুলো সুরক্ষা করা হয়েছে। এই অবস্থায় আমরা তো সবসময় দেখি পুতিন আছি বলেই কেটে পড়েন। এখন যদি ২৮ থেকে ১৯ হয়, পুতিন যদি আবার কেটে পড়ার উপক্রম হয়, তাহলে পুতিন যত দূরে সরবেন, শান্তির আশাটাও কি ততটা দূরে সরে যাবে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে পুতিন যদি দূরে সরে যায় তাহলে অবশ্যই তো শান্তির প্রস্তাবটা গৃহীত হবেই। কারণ হচ্ছে বিষয়টা তো এখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি প্রতিষ্ঠিত করতেই হবে। এক্ষেত্রে মানে ব্যালেন্স অফ পাওয়ার এর কথা যদি আপনি চিন্তা করেন, ইউক্রেন তো অনেক দুর্বল একটি রাষ্ট্র এবং ইউক্রেনে কিন্তু এখন বহুবিধ সমস্যার মধ্যে তারা জর্জরিত। জেলেনস্কি নিজেও একটা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এছাড়া তাদের অর্থনৈতিক সমস্যা তো আছেই। তাদের জনবল খুব কম যুদ্ধ করার মতো। যেদিক দিয়ে সেদিক দিয়ে তুলনা করলে রাশিয়া অনেক বেশি শক্তিশালী। ইভেন কি রাশিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন কান্ট্রিজ এর পিপলরা গিয়েও সেখানে সোলজার হয়ে যুদ্ধ করছে। ইভেন কি বাংলাদেশের মানুষও গিয়ে ওখানে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে, এরকম নমুনা আমরা দেখছি। সো এগেইন রাশিয়া একটা সুপার পাওয়ার, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং সুপার পাওয়ার যে শক্তি সেটা তো তারা কাজে লাগবে। তাছাড়া তাদের শৌর্য বীর্য সংস্কৃতি তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যে ২৮ দফা, যে ২৮ দফাটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল, আসলে প্রেসিডেন্টের পার্সপেক্টিভ ছিল যে এই যুদ্ধটাকে কোনভাবে দ্রুত বন্ধ করা। এবং দ্রুত বন্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট বরাবরই তো রাশিয়া এবং পুতিনের ভালো বন্ধু, তারা ভালো তিনি সবসময় তার প্রশংসা করে এসেছেন, রাইট? তাদের মধ্যে একটা গুড কেমিস্ট্রি কাজ করছে, সেটা তো আমরা জানি। তো ২৮ দফা যখন আমিও পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই ২৮ দফাটা আসলে একটা দুর্বল রাষ্ট্রের উপর একটা চাপায় দেওয়া এমন একটা দফা, যে দফার কারণে ইউক্রেন আসলে মানে যে একটা মানে ইউক্রেন তুলনামূলকভাবে আশপাশের ছোট দেশগুলোর তুলনায় কিন্তু বেশ বড়। তো তাদের একটা বড় অংশ রাশিয়ার কাছে চলে যাবে। তারা নেটোর সাথে যুক্ত হতে পারবে না। তাদের সোলজার লিমিটেড করে দেওয়া হয়েছে যে আপনার ৬ লক্ষের বেশি তাদের সোলজার থাকতে পারবে না। এই যে যেই চুক্তিগুলো আমরা রিফ্লেক্ট করে হচ্ছে জার্মানির যে চুক্তিগুলো ছিল ২য় বিশ্বযুদ্ধের পরে জাপানের সাথে যে চুক্তিগুলো ছিল সেই ধরনের একটা চুক্তি আরকি। মানে শক্তিশালী রাষ্ট্রগুলোকে দুর্বল করা। অন্যদিকে ইউক্রেন একটা দুর্বল রাষ্ট্রকে আরো বেশি দুর্বল করার যে মানে শর্তগুলো এখানে জুড়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্টের কাজ হচ্ছে যে যেহেতু ইউক্রেন দুর্বল এবং তাড়াতাড়ি এই যুদ্ধটা শেষ করতে হবে, সেই কারণে তিনি এই দফাগুলো নিয়ে এসেছেন, যেটাকে রাশিয়াকে বেশি আপ্লুত করেছে বা রাশিয়াকে খুশি করেছে এবং রাশিয়া সেটাতে এগ্রিও করেছে। পুতিন সেটাকে বেস ধরে সামনে শান্তি চুক্তির অগ্রসরের কথা বলেছিল। অন্য পক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই চুক্তিগুলোর দফাগুলোর সাথে একত্রিত ছিল না। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু হচ্ছে এখানকার সবচেয়ে, আমি মনে করি, রিজিওনাল মেজর প্লেয়ার। তো ইউরোপিয়ান ইউনিয়নকে যুক্ত না করে এই দফাগুলো তৈরি করার কারণে পরে ইউরোপিয়ান ইউনিয়ন যখন এই দফাগুলো দেখলো এবং তাদের স্বার্থ বিপক্ষে যখন এই দফাগুলোর অনেক কিছু চলে যায়, তখন তারা এখানে কাটছাঁট করে এই দফাগুলো ২১ বা ১৯ দফাতে নিয়ে এসছে। এখন এখানে এই ২১ বা ১৯ দফার মধ্যে কিগুলো কাটছাঁট করা হয়েছে? যেমন ধরেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চায় বা নেটো বলতে চায় যে এখানে নেটোতে যুক্ত হবে কি হবে না, এই ডিসিশনটা ইউক্রেন নিজেই নেবে। এরকম একটা ডিসিশন। তারপরে যেই ভূখণ্ডগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল ২৮ দফার মধ্যে, সেই ভূখণ্ডগুলোর মধ্যে কিছুর মধ্যে স্বায়ত্তশাসন, কিছুর মধ্যে গণভোট, কিছু রাশিয়ার অংশ। এরকম একটা কম্প্রোমাইজ এর মধ্যে বা সেটেলমেন্ট এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এই দফার মধ্যে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সুতরাং এগুলো বেশিরভাগই
পুতিন আগে এগ্রি করেনি, এখন এগ্রি করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে হ্যাঁ, এগ্রি করলে করতেও পারে, কারণ রাশিয়ারও কিন্তু একটা দুর্বল জায়গা তৈরি হয়েছে, কারণ এতদিন ধরে যুদ্ধ করার ফলে রাশিয়ারও কিন্তু অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ারও অনেক সোলজার নিহত হয়েছে এবং রাশিয়াও কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে একটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পুতিনের বিরুদ্ধে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার বিরুদ্ধে একটি অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করা আছে। এগুলো কারণে কিন্তু রাশিয়ার অবস্থানও খুব একটা যে স্ট্রং তা কিন্তু না। সুতরাং আমি মনে করি, আমি হোপফুল, আমি বরাবরই হোপফুল যে হয়তো এটা মানে পাল্টাপাল্টি আরো কিছু হবে, মানে 19 দফা হয়তো আরো 21 বা 22-23 দফাতে গিয়ে হয়তো ঠেকতে পারে। মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া একটা অবশেষে একটা নেগোসিয়েশনে আসতে পারে এবং একটা শান্তি চুক্তির পথে আমরা অগ্রসর হব বলে আমার বিশ্বাস। জি, ডক্টর মেহনাজ মোমেন, নিঃসন্দেহে এই কথাটি আমরা জানি। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। ইউক্রেনে যখন বোমা হামলা হচ্ছে, আমরা ভিডিওতে দেখছিলাম, পুতিন তখন অনেকটা বাংলাদেশি একতারার মতো বাজনা বাজাচ্ছিলেন। পুতিন খুব রিল্যাক্সে আছেন, এটি তিনি জানান দিতে চান যে রাশিয়া কোনো চাপে নেই, চাপ জেলেনস্কির। কারণ জেলেনস্কির এমনও তো হতে পারে যে এই শান্তি প্রক্রিয়ার পরপরই, যেটি আমেরিকা কিংবা রাশিয়া অনেকটাই সম্মত হয়ে এসেছে, যে ইউক্রেনে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জেলেনস্কিকে বিদায় নিতে হতে পারে, এমন একটি প্রস্তাবনা নিয়েও কাজ চলছে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, রাশিয়া রিল্যাক্সে আছে কিন্তু দেখানোর চেষ্টা করছে রিল্যাক্সে আছে, যেটি আব্দুর রশিদও বলার চেষ্টা করছিলেন যে যদি যুদ্ধটা চলমান থাকে তবে রাশিয়াও লম্বা সময়ে তারা নিজেরা এমন কোনো সুবিধাজনক অবস্থানে নেই কিংবা তাদের অবস্থা খুব একটা ভালো নয়। শেষ পর্যন্ত পুতিন এই হুমকি ধামকি দিয়ে ইউক্রেনকে চাপে রাখার যে প্রক্রিয়াটি এর মধ্যে শুরু করে দিয়েছেন, সেখানে কি সফল হবেন, নাকি রাশিয়ারও নিজেদের একটা তাগিদ আছে যে না, এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার আছে, যুদ্ধটা বন্ধ হলে তাদেরও কিছু লাভ থাকতে পারে? আচ্ছা, আমি আমার আগের আলোচক যে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাশিদ রশিদ। খানের সাথে আমি একমত। হ্যাঁ, উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, সবচেয়ে বড় কথা উনি যে ইউরোপের কথাটা এনেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া অবশ্যই ইউক্রেনের তুলনায় অনেক আপনার শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু সেটারও একটা মাত্রা আছে। হ্যাঁ? আমার কাছে মনে হয় রাশিয়াও আপনার একদম মানে এই যুদ্ধটা চলতে থাকুক সেটা চায় না, কিন্তু তারা এমন একটা জায়গায় তারা এটাকে শেষ করতে চায় যাতে তাদের বিজয়টা অবশ্যম্ভাবী থাকে এবং সেটা কিন্তু যে কোনো চুক্তিতেই তাদের পক্ষেই যাবে। এটা এই 28 শর্তেরই হোক বা 19 শর্তেরই হোক। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা বড় জিনিস আমার কাছে মনে হয় যে এখানে আমাদের ভুলে গেলে চলবে না। এই যুদ্ধটা কিন্তু আসলে ছিল একটা প্রক্সি ওয়ার। এটা যুদ্ধটা হয়েছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এবং যুদ্ধটা হয়েছে ইউক্রেনে। এবং আমেরিকা যে জিনিসটা করেছে, ইউক্রেনকে এই যুদ্ধে ঠেলে দিয়ে যখন ইউক্রেনের অবস্থানটা দুর্বল হয়েছে, আমেরিকা সেখান থেকে সরে এসছে। এটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা, যেহেতু আমরা এমন ভাবে উৎসাহ দিয়েছি এবং ওদেরকে শান্তি চুক্তি, যখন ওদের অবস্থানটা সুদৃঢ় ছিল একদম প্রথম দিকে, ওদেরকে শান্তি চুক্তির ব্যাপারে আমরা আপনার অনুৎসাহিত করেছি, সেখানে একটা আমেরিকার অনেক বড় একটা দায়িত্ব আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।